আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। আমরা নতুন একটা প্লেলিস্টে চিন্তা করতেছি। তোমাদের এইচএসসি কেমিস্ট্রিতে অনেকেরই দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথ গুলা, ওইগুলা করতে অসুবিধা হয় বা বুঝতে পারে না যে কিভাবে করতে হবে। অনেকে প্যারা খায় আরকি। তো আমরা চেষ্টা করব এই প্লেলিস্টে যে দ্রাব্যতা সকল টাইপের ম্যাথ গুলা কভার করা আর যতটা সম্ভব ইজি ওয়েতে এক্সপ্লেনেশন করা। বুঝছো? তো আমরা আজকে মূলত দ্রাব্যতার ম্যাথ শুরু করব না। বাট তার আগে আমাদের যে নলেজ গুলা লাগবে সেইগুলা আজকের ক্লাসে আমরা একটু গ্যাদার করার চেষ্টা করব। ঠিক আছে? তো ১ম এই আমাদের সলিউশন সম্বন্ধে আইডিয়া নিতে হবে। সলিউশনটা কি? আচ্ছা, সলিউশন বলতে এখানে আমি বোঝাচ্ছি যে দ্রবণ। সলিউশনস বললে ভালো হয়। আচ্ছা, দ্রবণ। তো দ্রবণটা কি? দ্রবণ মূলত বলছে যে সলিউশন ইজ a homogeneous mixture. The solution is a homogeneous mixture. এখন কাদের homogeneous mixture? Two or more substances on molecular level. আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? হোমোজিনিয়াস মিক্সার বলতে আমরা ওই যে সমসত্ব পড়েছি না ছোটবেলায়? সমসত্ব, সেই সমসত্ব মিশ্রণ, হ্যাঁ? ২ অথবা তার অধিক সাবস্টেন্স মানে পদার্থ অর্থাৎ ২ বা তার অধিক উপাদানের যদি সমসত্ব মিশ্রণ হয়, সেটাকে আমরা সলিউশন বা দ্রবণ বলতে পারি। তবে সেটা মলিকিউলার লেভেলে হতে হবে। অর্থাৎ মলিকিউলার স্টেটে সেই মিশ্রণটা হওয়া লাগবে। তাহলেই তাকে আমরা দ্রবণ বলব। যেমন মনে করো কি যে দ্রবণ বিভিন্নভাবে হতে পারে। মনে করো একটা পানি নিছো, পানির মধ্যে কিছুটা লবণ দিয়েছো, সল্ট, সল্ট, কিছুটা সুগার দিয়েছো, সুগার, সাথে মনে করো ওয়াটার তো আছেই। এই যে সল্ট, সুগার, ওয়াটারের একটা মিশ্রণ, এটাকে আমরা একটা দ্রবণ বলতে পারি, হ্যাঁ? তো এই দ্রবণ সাধারণত কি নিয়ে তাহলে তৈরি হয় দ্রবণ? দ্রবণ তৈরি হয় হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। আচ্ছা, এগুলো অনেক শুনবো আমরা যখন ম্যাথ করব, এই সকল ওয়ার্ড অনেক, অনেক শোনা লাগবে। তো দ্রব মানে হচ্ছে সলিউট আর দ্রাবক হচ্ছে সলভেন্ট, তাই না? আচ্ছা, তো দ্রবণে যার পরিমাণ কম থাকে সেটাকে বলা হয় দ্রব। এটার পরিমাণ কম, পরিমাণ কম। যার পরিমাণ কম থাকে তাকে আমরা দ্রব বলবো। আর দ্রাবক হচ্ছে যার পরিমাণ দ্রবণে বেশি থাকে, পরিমাণ বেশি। ঠিক আছে? এখন এই দ্রবণের ৩ টা প্রকৃতি হইতে পারে। একটা হচ্ছে অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড, একটা হচ্ছে সম্পৃক্ত, স্যাচুরেটেড, আর একটা হচ্ছে অতিপৃক্ত, প্রিসিপিটেড। প্রিসিপিটেটেড এরকম টাইপের একটা কিছু, বানানটা দেখে নিও। যাই হোক, এখন দেখো যে অসম্পৃক্ত দ্রবণ কারে বলে? মানে যেই দ্রবণে যতটুকু দ্রব্য দেওয়া দরকার, তুমি ততটুকু মানে যতটুকু দ্রব্য দিলে সম্পূর্ণভাবে মিশে যাবে। বাট তার থেকে কম দিয়েছো সেটাকে বলা হয় অসম্পৃক্ত। আর সম্পৃক্ত মানে একটা দ্রবণে যতটুকু দ্রব্য দিলে সম্পূর্ণভাবে মিশে যাবে। কোন কিছু আর বাইরে থেকে তুমি দেখতে পাবা না। ঠিক আছে? সেটাকে বলবো আমরা সম্পৃক্ত। আচ্ছা, উপরে যে আমরা হোমোজিনিয়াস টা বললাম, এটার আরো একটা তোমার সহজ বোঝার ওয়ে বলে দেই। দেখো হোমোজিনিয়াস কখন বলবা? যখন তুমি বাইরে থেকে এলিমেন্ট গুলাকে পৃথক করতে পারবা না। অর্থাৎ দেখো তুমি যখন চিনি
অথবা লবণ পানিতে মিশাই দাও, তখন তুমি কি আর ওই চিনি আর লবণকে বাইরে থেকে পৃথক করতে পারবা? যে এই যে চিনি, এই যে লবণ তুমি পৃথক করতে পারবা না। হ্যাঁ? যখন এই যে পৃথক করতে না পারা যায় তখন সেটাকে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার। বুঝছো? এলিমেন্ট গুলাকে যখন আর পৃথক করা যায় না, তখন আমরা বলব হোমোজেনিয়াস মিক্সচার। তো সম্পৃক্ত দ্রবণ কখন? অর্থাৎ একটা মনে করো আমি আহ পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ১০০ গ্রাম ওয়াটার, 100 গ্রাম H2O। এখন ১০০ গ্রাম পানিতে আমি ধরে নিচ্ছি, এটা আমি আরবিট্রারি ভ্যালু দিচ্ছি। সঠিক তা এরকম না। যে মনে করো ২০ গ্রাম সুগার দিয়েছি। এবার ২০ গ্রাম দেওয়ার পরে ১ গ্রাম একটু বেশি দিলে দেখছি ওই পানির মধ্যে ওই সুগার আর দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ আমি যতই মেশাচ্ছি না কেন, সুগার ওই যে নিচে এরকম তলানি আকারে পড়েই থাকছে। অর্থাৎ আর মিশতেছে না। এর মানে কি? যে ওই যে ২০ গ্রাম অবস্থাটা ছিল, ওইটাও স্যাচুরেটেড অবস্থা, সম্পৃক্ত অবস্থা। অর্থাৎ ওর যতটুকু ধারণ ক্ষমতা সে ততটুকু ধারণ করে ফেলেছে। অর্থাৎ যতটুকু সে মিশাইতে পারে চিনি, ওই পানি ততটুকু মিশাই ফেলেছে। আর তার মিশানোর ক্ষমতা নেই। তো এই যতটুকু সর্বোচ্চ পরিমাণ সে মিশ্রিত অবস্থায় রাখতে পারে সেটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থা। আনস্যাচুরেটেড কি? তার আগ পর্যন্ত অর্থাৎ ২০ গ্রামের পূর্বে যে ১০ গ্রাম দাও, ১২, ১৬, ১৮ যা ইচ্ছা দাও। তার মানে কি? এইগুলার থেকে আরো দিলে আরো পরিমাণ ধারণ ক্ষমতার আছে। তার মানে ওর থেকে কম অর্থাৎ স্যাচুরেটেড এর পূর্বের অবস্থাগুলাকে বলা হয় অসম্পৃক্ত অবস্থা। আর অতিপৃক্ত কি? স্যাচুরেটেড পার হয়ে যাওয়ার পর অর্থাৎ ২০ গ্রামের বেশি ২১ গ্রাম দাও, ২২ গ্রাম দাও, ২৩ গ্রাম দাও। তাহলে ২০ গ্রাম পর্যন্ত দ্রবীভূত হবে। বাদবাকি যে ১ গ্রাম, ২ গ্রাম, ৩ গ্রাম এটা দ্রবণে তলানি আকারে পড়ে থাকবে। যেটাকে আমরা অধঃক্ষেপও বলি। কি বলি? অধঃক্ষেপও বলে থাকি, তাই না? এটা হচ্ছে প্রিসিপিটেট বা অতিপৃক্ত দ্রবণ। তো চাইলে আমরা তাপমাত্রা বাড়ায় কমায় হচ্ছে দ্রবণে দ্রবীভূত করতে পারি। সাধারণত আমরা বলি যে দেখো তাপহারি বিক্রিয়া, তাপহারি আর তাপ উৎপাদী। আচ্ছা তাপহারি কারা? তাপহারি হচ্ছে যারা বিক্রিয়া করার জন্য তাপ প্রয়োজন, হ্যাঁ? তো যেগুলো তাপহারি আ বিক্রিয়ক যেইগুলা, যেসব উপাদান সেই সকল উপাদানে তুমি যদি তাপমাত্রা বাড়াও, সেই ক্ষেত্রে দেখবা যে দ্রবণে দ্রবীভূত হয়ে যাচ্ছে আরো বেশি। তাপমাত্রা বাড়ানোর সাথে, সাথে দ্রবণে দ্রবীভূত হচ্ছে। কারণ কি? আমরা লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী কি জানি? যে সাম্য অবস্থা দেখো বাম, ডান। এখন সাম্য অবস্থায় তাপহারি বিক্রিয়া মানে কি? যে বাম থেকে ডানে যাচ্ছে। এখন এই ঘটনা সম্পন্ন করার জন্য তাপ শোষণ করছে। কি করছে? তাপ শোষণ করছে। এখন তুমি বাইরে থেকে এক্সট্রা তাপ এড করছো। কি এড করতেছি? তাপ এড করতেছি। তাপ এড করতেছি। তাহলে দ্রবণের তাপ বেড়ে যাবে না? তাহলে দ্রবণের ওই তাপ বাড়ার যে ঘটনা ওটাকে প্রশমিত করতে হবে। তো প্রশমিত করার জন্য সেই তাপটা শোষণ করতে হবে। আর শোষণ করার জন্য কোথায় যেতে হবে? বাম থেকে ডান দিকে। আর বাম থেকে ডান দিকে গেলেই কিন্তু এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। তার মানে আমি উৎপাদ পাচ্ছি বা ওই যে বিক্রিয়কটা নিচ্ছি বা যে উপাদানটা নিচ্ছি সেই উপাদানটা আরো মিশে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপ বাড়াইতে থাকো তাহলে আরো বেশি পরিমাণ মিশ্রিত হবে। আর যদি সেটা তাপ উৎপাদী হয় তাহলে উল্টা কেস ঘটবে। তাপ উৎপাদী। দেখো বাম থেকে ডানে গেলে তাপ শোষণ হয় না, তাপ উৎপন্ন হয়। তাপ যেহেতু উৎপন্ন হচ্ছে এবার তুমি বাইরে থেকে তাপ এড করতেছো। তাহলে এমনি ও বাম থেকে ডানে গেলে তাপ উৎপন্ন হচ্ছে। এখন সাম্যের অবস্থান অপরিবর্তিত রাখতে হলে সে তাপটাকে প্রশমিত করতে হবে। তার মানে ডান থেকে বামে আসতে হবে। তার মানে সেখানে আর সেই দ্রবণ মানে দ্রবণে যে দ্রবটা ছিল সেটা আর না মিশে উল্টা আরো অমিশ্রিত হয়ে যাবে। অর্থাৎ আরো অধঃক্ষেপ পড়া শুরু করবে। অর্থাৎ তাপ উৎপাদী যে সকল বিক্রিয়ক আছে সেখানে তুমি যদি এই ঘটনাটা ঘটাও যে তাপ বাড়াইতেছো তাহলে উল্টা রিভার্স রিঅ্যাকশন হবে, হ্যাঁ? উল্টা রিভার্স রিঅ্যাকশন হবে। আরেকটা ব্যাপার আছে সেটা কি বলতো? সেটা হচ্ছে আমরা বলতে পারি তাপ একটা স্টেট পর্যন্ত তাপ হারি, তারপরে যে মনে করো তাপ উৎপাদী হয়ে গেল। এরকমও হতে পারে কেস, তাই না? এরকমও কিন্তু কেস আছে। তো আমরা
যে জিনিসটা দেখব, যে একটা উদাহরণ আছে, খেয়াল করো, গ্লু বা লবণ। গ্লু বা লবণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত সেটা তাপহারীর মতো আচরণ করে, তারপরে তার কাছ থেকে যখন পানি অপসারিত হয়ে যায় তখন সে আবার তাপ উৎপাদীর মতো আচরণ করে। তার মানে গ্রাফটা অনেকটা এইরকম হয় যে তাপমাত্রা বাড়াচ্ছে এই পাশে টেম্পারেচার, আর এই পাশে হচ্ছে দ্রাব্যতা বলতে পারি, দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার পরিমাণ। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হ্যাঁ, তোমার দ্রাব্যতা বাড়তেছে, বাট এরপরে দেখো দ্রাব্যতা কমে যাচ্ছে। এই যে এই টেম্পারেচার পর্যন্ত, এটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস, যদি না কোনো ভুল করে থাকি। তো এই যে প্রথমে যে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এই পর্যন্ত সে তাপহারী বিক্রিয়ার মতো আচরণ করছে, হ্যাঁ, যার কারণে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ ও দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার পরিমাণও বাড়তেছে। বোঝা গেছে? আর এর পরবর্তীতে যখন এই টেম্পারেচারটা পার করেছে তখন সে তাপ উৎপাদীর মতো আচরণ করছে। তার মানে আমরা যদি গ্লোবাল সল্টের সংকেতটা দেখি, সোডিয়াম সালফেট 10 অণু পানি, হ্যাঁ, তো এই 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সোডিয়াম সালফেট Na2SO4 10 অণু পানি আকারেই থাকে, বাট এই টেম্পারেচার পার হয়ে গেলে আর পানির অণুটির সাথে থাকে না, জাস্ট সোডিয়াম সালফেট হয়ে যায়। যতক্ষণ পানির অণু ছিল ততক্ষণও তাপ হাড়ির মতো আচরণ করছে। তাপ হাড়ির মতো আচরণ করায় তাপমাত্রা বাড়াচ্ছে, দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার পরিমাণ বাড়তেছে। যখনই পানির অণু ওখান থেকে চলে গেছে তখন এটা তাপ উৎপাদীর মতো আচরণ করছে, তাপ উৎপাদী, যার কারণে সেখানে তাপমাত্রা বাড়াইলেও আর দ্রাব্যতা বাড়তেছে না, দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যাচ্ছে। উল্টা কেস, হ্যাঁ। এখন প্রশ্ন করতে পারছে, ভাইয়া আমরা তাপ হারি আর তাপ উৎপাদী কিছু চিনাই দেন। তো এরকম কয়েকটা বই আছে, আমরা মনে রাখতে পারি যে তাপ হারি যে সকল যৌগ সমূহ, অর্থাৎ এখানে তাপমাত্রা বাড়াইলে দ্রবীভূত হওয়ার পরিমাণ বাড়বে, এরা হচ্ছে, তোমরা নোট করে নিতে পারো, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এইগুলো মনে রাখলে মোটামুটি হবে। সিলভার নাইট্রেট আছে। আর তাপ উৎপাদী গুলোর মধ্যে রয়েছে লিথিয়াম সালফেট, সালফেটের যৌগ, সোডিয়াম সালফেট, সালফেটের যৌগ, তারপরে ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, তারপরে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, এইগুলো হচ্ছে তাপ উৎপাদী। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে এগুলার পরিবর্তন কেমনে কি হয়। এখন আমরা ছিলাম হচ্ছে সলিউশন। তো এখন সলিউশন যেহেতু আমরা বুঝছি, এখন আমরা একটা জিনিস বুঝি যে কনসেন্ট্রেশন ব্যাপারটা কি। কনসেন্ট্রেশন বা যেটাকে আমরা বলি ঘনমাত্রা। ওকে, ঘনমাত্রা। দেখো, ঘনমাত্রাকে বলা হয় যে the amount of solute present in a given amount of solution. The amount of solute present in a given amount of solution. অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে যে পরিমাণ দ্রব্য উপস্থিত থাকে সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন বলতে পারি আমরা। তাহলে কনসেন্ট্রেশন সমান সমান লিখতে পারি, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু, কি বলতে পারি, যে অ্যামাউন্ট অফ সলিউট বা কোয়ান্টিটি অফ সলিউট বলতে পারি না। আর নিচে কি, নিচে হচ্ছে ভলিউম অফ সলিউশন। আচ্ছা, এটা আমরা বলতেই পারি। এখন দেখো, অর্থাৎ কোন একটা দ্রবণে দ্রবের পরিমাণ কতটুকু আছে সেটার উপরই কনসেন্ট্রেশন নির্ভর করে। যদি ওই দ্রবণে দ্রবের পরিমাণ বেশি থাকে, সলিড মানে কি দ্রব, দ্রবণে দ্রবের পরিমাণ বেশি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা গাঢ় দ্রবণ, কনসেন্ট্রেটেড সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন মানে গাঢ় দ্রবণ, হ্যাঁ, গাঢ় দ্রবণ। আর যদি সেখানে সলিউটের পরিমাণ কম থাকে, অত্যাধিক দ্রাবক থাকে,
তাহলে সেটাকে আমরা বলবো কি? লঘু দ্রবণ। লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। তো লঘু দ্রবণ হচ্ছে ডাইলিউট সলিউশন। এই তো। আচ্ছা। তাহলে আমরা সলিউশন যেহেতু বুঝলাম, এখন এই স কনসেনট্রেশন বুঝলাম, সলিউশন বুঝলাম। এই কনসেনট্রেশনকে আমরা বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এই কনসেনট্রেশন, এই ঘনমাত্রাকে বিভিন্ন ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ১ নাম্বার যেটা আমরা দেখতে পারি যে পার্সেন্টেজ বাই ওয়েট। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100, অর্থাৎ সলিউটের ভর, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। অর্থাৎ মনে করো ১০০ গ্রাম দ্রবণে ১০ গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি যে ১০০ গ্রাম দ্রবণে ১০ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে সেখানে পার্সেন্টেজ বাই ওয়েটে কনসেনট্রেশন বা ঘনমাত্রা কত? তাহলে ১০ গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 100 গ্রাম সলিউশন ইনটু 100। এই ১০০ কেটে গেলে জাস্ট থাকে হচ্ছে 10%। বোঝা গেছে? অর্থাৎ ১০০ গ্রামের মধ্যে ১০ গ্রাম দ্রব্য আছে। এটাই হচ্ছে আমরা পার্সেন্টেজ বাই ওয়েট দ্বারা কনসেনট্রেশন বুঝতে পারি। ২ নাম্বার আমরা মোল ফ্র্যাকশন দিয়ে বুঝতে পারি। মোল ফ্র্যাকশন। আচ্ছা, মোল ফ্র্যাকশন কি? মোল ফ্র্যাকশনটা হচ্ছে, মনে করো একটা সলিড বা দ্রবের মোল ফ্র্যাকশন বের করব। তাহলে সেটা কিভাবে বের করব? মোলস অফ সলিউট, অর্থাৎ দ্রবের যে মোল সেটা যাবে উপরে, ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট। সহজ, অনেক সহজ কিন্তু এগুলা। বেসিক জিনিস, বাট খুবই ইম্পোর্টেন্ট। পরীক্ষায় অনেক আসে। তো এটা একটা সহজ জিনিস। যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই যে, তাহলে একটা জিনিস খেয়াল করো যে x অফ সলিউট মানে সলিউটের মোল ভগ্নাংশ, অর্থাৎ যার মোল ভগ্নাংশ সেটা উপরে, যার মোল ভগ্নাংশ বের করব তার মোল উপরে, ডিভাইডেড বাই টোটাল মোল, মোলস অফ সলিউট যোগ মোলস অফ সলভেন্ট। আবার ঠিক তেমনি x অফ সলভেন্ট, তো সলভেন্টের মোল ভগ্নাংশ সমান সমান মোলস অফ সলভেন্ট ডিভাইডেড বাই মোলস অফ সলিউট যোগ মোলস অফ সলভেন্ট। তাহলে খেয়াল করো, যদি আমরা x অফ সলিউট যোগ x অফ সলভেন্ট করি তাহলে কিন্তু 1 পাবো। বোঝা গেছে? এই হচ্ছে। এখন যদি আমরা উদাহরণ দিই যে, বলছে যে একটা কোয়েশ্চেন আমরা দেখি যে ক্যালকুলেট the mole fraction of HCl, the mole fraction of HCl in a solution in a solution of hydrochloric acid in water, solution of HCl in water containing কি পরিমাণ ধারণ করেছে? containing 36% of HCl by weight। দেখছো, আমরা ১ নম্বরে কিন্তু এটা পড়েছি যে ১০০ গ্রাম দ্রবণে আমরা ৩৬ গ্রাম HCl পাইছি। তো ম্যাথটা যদি তুমি প্রশ্নটা বুঝে থাকো
দেখো প্রশ্নটা হচ্ছে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে হবে কার? HCl এর একটা সলিউশনের মধ্যে, সলিউশন অফ HCl ইন ওয়াটার। আর যেখানে 36% অফ HCl অবস্থান করছে ওই সলিউশনে। তাহলে আমাদের যেহেতু সলিউটের মোল সংখ্যা লাগে, তাহলে সলিউটের মোল সংখ্যা বের করে নিতে পারি, তাই না? তাহলে এটা সলিউশনটা কেমন হবে? দেখো, নাম্বারস অফ মোলস, সলিউটের ক্ষেত্রে নাম্বার অফ মোলটা কত সেটা বের করি। তো ওর পরিমাণ কত ছিল? 36 গ্রাম ধরতে পারি না? যেহেতু বলেছে 36%, তার মানে 36 গ্রাম HCl ইন 100 গ্রাম। দেখো, আমরা যখন ওই পাশে পড়ছিলাম, তখন আমরা কি পড়ছিলাম? এই দেখো, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন। তার মানে ওইটা কিন্তু হচ্ছে ওয়েট অফ সলিউশন ছিল, আমি যদি না কোনো ভুল করি। এখন কোশ্চেনে যেটা বলা আছে যে the solution contains 36 গ্রাম HCl, 36% HCl by weight। এখন এখানে সাধারণত ধরে নিয়েছে এরা যে 36 গ্রাম HCl ইন 100 গ্রাম H2O, 100 গ্রাম পানিতে 36 গ্রাম HCl আছে। এখন 36 গ্রাম যেহেতু HCl আছে, তাহলে 36 ডিভাইড বাই HCl এর আণবিক ভর সেটা কত? হাইড্রোজেনের জন্য HCl 1 প্লাস 30 5.5, অর্থাৎ 36.5। তাহলে 36.5 দিয়ে যদি ভাগ দাও, তাহলে এখানে পাবা 0.99 মোল। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আমরা বের করতে পারি নাম্বার অফ মোলস, সেটা হচ্ছে H2O সলভেন্টের ক্ষেত্রে 64 গ্রাম। বুঝছো কেন 64 হইলো? কারণ দেখো 36 গ্রাম HCl ইন 100 গ্রাম H2O, H2O এর একটা সলিউশনে, H2O এর একটা সলিউশনে 36 গ্রাম HCl আছে। তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে 36 গ্রাম যদি HCl থাকে, তাহলে দ্রাবক আছে 64 গ্রাম, H 64 গ্রাম। এটা 36 গ্রাম, এটা 64 গ্রাম। তো H2O এর ক্ষেত্রে আবার আমরা কি জানি? 18 গ্রাম হচ্ছে মলিকুলার মাস। তাহলে পুরা ক্যালকুলেশন করলে এখানে কত আসে? 3.55। এবার তুমি বের করো x অফ HCl এর মোল সংখ্যা 0.99 ডিভাইডেড বাই সলিউট 0.99 যোগ সলভেন্ট 3.55। এটা হিসাব করলে আসে দেখো 0.218। এটাই আনসার। বুঝছো? সহজ ম্যাথ। অর্থাৎ নাম্বার অফ মোলস অফ সলিড ডিভাইড বাই নাম্বার অফ মোলস অফ সলিড প্লাস নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। আর এখন আমরা যে মানগুলো দেওয়া আছে ওখান থেকে সলিড আর সলভেন্ট হিসাব করে নিব। যাই হোক, এবার আমরা আসি মোলারিটিতে। মোলারিটি, মোলারিটিটা কি? মোলারিটি হচ্ছে দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার অফ সলিউশন। দ্য নাম্বার অফ moles of solute in per liter of solution। অর্থাৎ প্রতি লিটার দ্রবণে, সলিউশন মানে দ্রবণ, দ্রবণে কত মোল দ্রবীভূত আছে সেটাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। তো যেটা আমরা দেখতে পারি, যদি আমরা সূত্র আকারে লিখে দিই, দেখো মোলারিটি ইকুয়ালস টু মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার্স। ভলিউমটা অবশ্যই কার? সলিউশনের। মাথায় রাখবা। আচ্ছা, এটাও অনেক সহজ। তাহলে মনে করো 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত আছে, তাহলে সেখানে আমরা বলবো 1 মোলার। বুঝেছো? 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে বলবো 1 মোলার। এখন তুমি এইটা বাসায় করতে পারো। আমরা একটা কোশ্চেন দিই, হোয়াট ইজ দ্য
molarity of a solution prepared by dissolving 75.5 gram of pure potassium hydroxide in 540 milliliter of solution। তাহলে সলিউশনটা তুমি লিটারে নিবা, মিলিলিটার থেকে লিটারে নিবা। আমরা জানি যে 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। আর এখানে দেখো সলিউশনটা 75.5 গ্রাম অফ পিওর পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস বের করবা। 75.5 ডাব্লু দেওয়াই আছে। এন মোল সংখ্যা সমান সমান ডাব্লু বাই এম। ডাব্লু হচ্ছে 75.5 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস এখানে বের করে নিবা। পটাশিয়াম হচ্ছে 39.116 বের করে নিয়ে এখান থেকে মোল সংখ্যা পাবা। এই মোল সংখ্যা এন ডিভাইডেড বাই কত লিটার দ্রবণ, এই 540 ভাগ 1000 মানে 0.54 লিটার। এটা বের করলে যেটা উত্তর আসবে অত মোলার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের মোলারিটিও গেল। এখন আমরা দেখি মোলালিটি। আচ্ছা, মোলালিটি ব্যাপারটা কি? মোলালিটিটা হচ্ছে যে আমরা বলতে পারি 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, অর্থাৎ the number of moles of solute per kilogram of solvent। বোঝা গেছে? মোলারিটিকে বড় হাতের এম দ্বারা লিখতে হয় মোলারিটিকে, আর মোলালিটিকে স্মল লেটারের এম দিয়ে লিখতে হয়। তাহলে উপরে কি নাম্বার অফ মোলস অফ সলিউট, তার মানে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, অর্থাৎ কিলোগ্রামে সলভেন্টের কেজিতে কত। এরকম একটা কোশ্চেন দিয়ে তোমরা নিজেরা ট্রাই করিও যে হোয়াট ইজ দ্য মোলারিটি of a solution prepared by dissolving 5 gram of toluene C7H8, হ্যাঁ 5 গ্রাম অফ toluene আচ্ছা C7H8 in 225 gram of benzene C6H6। What is the molality of a solution prepared by dissolving 5 gram of toluene in 225 gram of benzene? এটা বের করা লাগবে। এটা সহজ অনেক। দেখো তোমার দ্রবের পরিমাণ দেওয়াই আছে, জাস্ট দ্রাবকের পরিমাণটা এই যে এটা কিন্তু দ্রাবক C6H6 বেনজিন হচ্ছে দ্রাবক। দ্রাবকের পরিমাণটা কিসে কনভার্ট করে নিবা? কেজিতে কনভার্ট করে নিবা। আর সলুটটা হচ্ছে মোলে কনভার্ট করবা, অর্থাৎ C7H8 এটার মলিকুলার মাস জানো, তখন N = W/M। W হচ্ছে 5 গ্রাম আর মলিকুলার মাস C7H8 এর এখান থেকে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আর মোল সংখ্যা পেয়ে গেলে মাস অফ সলভেন্ট যেটা 225 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে আমরা সেটা 0.225 কেজি এটা পেয়ে যাব। এখান থেকে হিসাব করলে যেটা অ্যান্সার আসবে অত মোলাল। ওখানে যেমন বলা হয় মোলার, এখানে বলা হয় মোলাল। আচ্ছা, এবার আমরা লাস্ট যে টপিক সেটা দেখি নরমালিটি। আচ্ছা, নরমালিটি ব্যাপারটা কি? নরমালিটা হচ্ছে যে
নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ সলিউট পার লিটার অফ সলিউশন। অর্থাৎ এখানে যে ভরটা নিতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ভর। অর্থাৎ আমরা যদি সূত্র আকারে লিখে দিই যে নরমালিটি, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, এটা ইকুয়ালস টু ইকুইভ্যালেন্স অফ সলিউট, সলিউটের ইকুইভ্যালেন্স ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। বোঝা গেছে? আচ্ছা, এই ইকুইভ্যালেন্স অফ সলিউট, এই ইকুইভ্যালেন্ট যে ভরটা, এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এটা আমরা বের করতে পারি যে মনে করো HCl, এখানে কিন্তু একটা H প্লাস একটা Cl মাইনাস, অর্থাৎ এর ইকুইভ্যালেন্সি 1, ইকুইভ্যালেন্সি 1, বাট H2SO4 2H প্লাস SO4 2 মাইনাস, এর ইকুইভ্যালেন্সি কিন্তু 2, অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে যে কয়টা H প্লাস দিতে পারে সেটাই তার ইকুইভ্যালেন্সি। ঠিক তেমনি ক্ষারের ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দুইটা OH মাইনাস দেয়, তাই এর ইকুইভ্যালেন্সি 2। মনে করো একটা বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণের ক্ষেত্রে কি হয় যে Fe2 প্লাস থেকে মনে করো একটা ইলেকট্রন ত্যাগ হয়ে Fe3 প্লাস হইলো, প্লাস ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, তাই ইকুইভ্যালেন্সি 1। যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হবে, যেমন আমরা যদি MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস দেখি, দেখো তো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজের জারণ মান এখানে +7 আর এখানে +2, তার মানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করেছে। কয়টা? 5টা ইলেকট্রন, তার মানে এর ইকুইভ্যালেন্সি 5। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা দেখব কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ হচ্ছে, যে কয়টা ইলেকট্রন গ্রহণ হবে তাই তার ইকুইভ্যালেন্সি, যে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে সেটা তার ইকুইভ্যালেন্সি। আবার অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে যে কয়টা অ্যাসিড মানে H+ দিবে সেটাই তার ইকুইভ্যালেন্সি, যে কয়টা OH- দিবে সেটাই তার ইকুইভ্যালেন্সি। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট নামে একটা টার্ম আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটাকে আমরা তুল্য ভর বলি। কি বলি? তুল্য ভর। সেটা হচ্ছে মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্সি। যেমন HCl এর ক্ষেত্রে দেখো, এটা অনেক সহজ কিন্তু, গোলাবা না, ইকুইভ্যালেন্সি। এখন দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্য ভর, HCl এর তুল্য ভর যদি বের করতে বলি, মলিকুলার ওয়েট তো 36.5, বাট এর ইকুইভ্যালেন্সি 1, তার মানে HCl এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট সেম, বাট H2SO4 এর ক্ষেত্রে দেখো এর মলিকুলার ওয়েট 98 বাট ইকুইভ্যালেন্সি 2, তার মানে 49 গ্রাম। তুল্য ভর H2SO4 এর 49 গ্রাম। আমরা যে তুল্য ভর পাইলাম, এই যে এখানে দেখছি না যে ইকুইভ্যালেন্স অফ সলিউট, তো এটা বের করার সময় আমাদের এটা কাজে লাগবে, যে এখানে যখন নরমালিটি বের করব তখন এটা কাজে লাগবে, যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অফ সলিউট। অর্থাৎ মনে করো 5 গ্রাম, সাপোজ 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এই 5 কে এর ইকুইভ্যালেন্ট ওয়েট, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট এমনি মলিকুলার ওয়েটের সমান, এর মলিকুলার ওয়েট যেমন 58.5, ওই 5 ডিভাইড বাই 58.5 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে জাস্ট। বুঝছো? অর্থাৎ আমরা এখানে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে ইকুইভ্যালেন্স অফ সলিউট, এটা কিভাবে বের করবা, এটা কিভাবে বের করবা। অর্থাৎ একটা ভর দেওয়া থাকবে, ওই ভরটাকে তার তুল্য ভর দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এখানে যেমন 5 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড দেওয়া ছিল, এটাই যখন যদি মনে করো দিয়ে দেয় যে
বলি যে 100 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড। একটা দ্রবণ বলা আছে যে সেখানে নরমালিটি বের করো এবং সেখানে সলিউশনের ভলিউম মনে করো 1 লিটার দিয়ে দিয়েছে। সলিউশনের ভলিউম 1 লিটার দিয়ে দিয়েছে। এখন তোমার কাছে দেওয়া আছে যে 100 গ্রাম অফ H2SO4। তো এইটার ক্ষেত্রে আমি ইকুইভ্যালেন্স অফ সলিড কিভাবে বের করব? তো এর 100 গ্রাম উপরে থাকবে আর এর তুল্য ভর দিয়ে ভাগ দিব। নিচে কি সবসময় তুল্য ভর। তো সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কিন্তু 49, বুঝছো? 98 না, কিন্তু 49। তার মানে এই 100 কে 49 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে এই উপরে লবে ইকুইভ্যালেন্স অফ সলিড, এটার মান। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা যে ভরটা দেওয়া থাকবে সেটাকে তার জাস্ট তুল্য ভর দিয়ে ভাগ দিব। তো তুল্য ভর অনেক সময় হচ্ছে আণবিক ভর বা মলিকুলার মাসের সমান হতেই পারে, কোনো সমস্যা নেই, মলিকুলার ওয়েটের সমান হইতেই পারে। যেগুলো HCl এর ক্ষেত্রে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে এক ইলেকট্রন আদান প্রদান হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট, মলিকুলার ওয়েট সেম হয়ে যাবে, বাট সবসময় হবে না। এজন্য আমরা তুল্য ভর ব্যাপারটা মাথায় রাখবো এবং ইকুইভ্যালেন্সি কিভাবে বের করতে হয় সেটা তো আমরা বললাম। এইভাবে আমরা যে ভরটা দেওয়া থাকবে সেই ভর ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্স ওয়েট বা তুল্য ভর দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্স অফ সলিড। ইকুইভ্যালেন্স অফ সলিড এই। তো আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা তোমরা সবাই নিজেরা চেষ্টা করে আমাদের কমেন্ট সেকশনে দিও, আমরা সেটা ইভ্যালুয়েশন করে দেবো, সমস্যা নেই। তো কোশ্চেনটা হচ্ছে এইরকম যে 5 গ্রাম অফ sodium chloride is dissolved in 1000 gram of water. If the density of the resulting solution is 0.997 gram per milliliter, then calculate molarity, normality, mole fraction of solute, এগুলো সব কয়টা বের করবা। আর একটা জিনিস বলেছে যে অ্যাজিউমিং ভলিউম অফ দ্য solution is equal to that of the solvent। ঠিক আছে? তো এখানে যেহেতু ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি রো ইকুয়ালস টু আমরা m/v জানি, অর্থাৎ ভর যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ভলিউমটা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো এটা তোমরা চেষ্টা করে আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে দিও তোমাদের অ্যান্সারগুলা, আমরা ইভ্যালুয়েশন করার চেষ্টা করব। আশা করি সবকিছু বোঝা গেছে। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানিও, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।